স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে অর্ঘমিত্র তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। আজ মহান মে দিবস। 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকদের আত্মত্যাগের সম্মানে বাংলাদেশ সহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন, আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশে মে দিবসের প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে। মহান মে দিবসে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 80টি দেশে ছুটির দিন ঘোষণা রয়েছে। এদিকে রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক দল নানা আনুষ্ঠানিকতায় দিবসটি পালন করছে। রাজধানীর পুরনো পল্টন মোড়ে সকাল থেকেই অনুষ্ঠিত হচ্ছে শ্রমিক সমাবেশ। বিভিন্ন প্রান্ত থেকে এতে যোগ দিয়েছেন শ্রমজীবীরা। অনুষ্ঠানের শুরুতে বক্তারা বলেন, স্বাধীনতার 54 বছরেও শ্রমিকদের স্বাধীনতা আসেনি। তারা এখনও কর্মক্ষেত্রে ন্যায্য অধিকার পায় না, প্রাপ্য মজুরি পায় না। এ সময় গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের শ্রমিকদের প্রতি বৈষম্য থাকবে না বলে আশা প্রকাশ করেন বক্তারা। মে দিবসের আরও খবর জানাতে আমাদের সাথে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাব আরিফুল ইসলামের কাছে। তিনি আছেন রাজধানী পুরানা পল্টনে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মে দিবস চলছে সেখানে, এবং সেখানে শ্রমিক সমাবেশ চলছে। আরিফ, সেখানে বিস্তারিত জানাবেন। শ্রমিকদের একটি মহা সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। ইতিমধ্যে এই পুরানা পল্টন কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি যে বিভিন্ন স্লোগানে এই পুরো জায়গাটাতে জমায়েত হয়েছেন শ্রমিকরা। বিশেষ করে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে মূল যে বক্তা, প্রধান অতিথি, তিনি কিন্তু বাংলাদেশের জামাতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি কিন্তু প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন এবং কি সেই বক্তব্যে উঠে আসবে শ্রমিকদের যে ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকার কতটুকু বাস্তবায়ন হয়েছে, কতটুকু হয়নি, এবং কি শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে যে ধরনের আন্দোলন বিগত বছর করে আসছিলেন এবং কি আগামীতে করা হবে, সেই আন্দোলনের পাশেই কিন্তু এই বাংলাদেশ জামাতে ইসলাম থাকবে বলেও কিন্তু এমনটা বক্তব্য দেওয়ার কথা রয়েছে। আর এর পাশাপাশি আরেকজন যিনি রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, তিনিও কিন্তু এই সমাবেশ স্থলে উপস্থিত হবেন। এখন পর্যন্ত হয়নি, তবে এই পুরানা পল্টন এই সমাবেশ কেন্দ্রে জমায়েত হয়েছেন লাখো শ্রমিক। সেক্ষেত্রে শ্রমিকদের মূলত যে ঘন্টা 8 ঘন্টা যে নির্ধারণ করা হয়েছে, সেটা কিন্তু সেটা থেকেও বাড়তি ঘন্টা, তারা বাড়তি সময় ব্যয় করছেন, এই শ্রম দিচ্ছেন, সেটার ন্যায্য মূল্য কিন্তু তারা পাচ্ছেন না। তাই এই ছাড়া শ্রমিকদের যে ছুটি ছাটা বিষয় নিয়ে আরও বিভিন্ন বিষয় কিন্তু যারা নেতৃবৃন্দ আছেন এই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের, সেই নেতৃবৃন্দরা তারা কিন্তু বিভিন্ন বক্তব্য দিচ্ছেন শ্রমিকদের উদ্দেশ্যে, যাতে করে এই যে বাংলাদেশের 54 বছরেও যে শ্রমিকদের যে ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন বলেও কিন্তু তারা সেই বক্তব্যে কিন্তু উঠে এসেছে। এছাড়াও আরেকটি বিষয় আমরা যদি একটু বলতে চাই যে শ্রমিকদের ন্যায্য আদায় অধিকার রক্ষার্থে যা যা করা প্রয়োজন বা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলা হবে, সেই বক্তব্যগুলো কিন্তু উঠে আসছে। তবে মূল যে বক্তা বাংলাদেশ জামাতে ইসলামী আমির, তিনি বক্তব্য দেবেন এবং সেখান থেকে আসলে মূলত শ্রমিকরা অনুপ্রেরণা নেবেন, সেখান থেকে সেই বক্তব্যে উঠে আসবে পরবর্তীতে তারা আসলে কি করতে চান। সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই গণ অভ্যুত্থানের পর আসলে তাদের যে দাবি দেওয়া, সেটা অবশ্যই বাস্তবায়ন হবে এবং কি সেই শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নের যে অন্যান্য বিষয়গুলো রয়েছে, সমস্যাগুলো, সেগুলো আইনের মাধ্যমে সমাধান করার কিন্তু কথা তারা জানিয়েছেন। তো সেই বিষয়গুলো কিন্তু আসলে পরবর্তীতে বাংলাদেশ জামাতে ইসলামী আমির তিনি কি বলেন, সেই বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করব পরবর্তী সময়ে। আমার সঙ্গে যুক্ত আছেন রংপুর থেকে সহকর্মী মাজেদ মাসুদ, জানবো তার কাছ থেকে মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের বক্তব্য বা সেখানকার পরিস্থিতি।
আরিফ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি রংপুরের ডিসির মোড় এলাকায়। আপনি নিশ্চয়ই জানেন যে আজ মহান মে দিবস, শ্রমিকদের অধিকার আদায়ের গৌরবময় দিন। এই দিনটিকে ঘিরে কিন্তু আমরা দেখছি সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় রংপুরেও কিন্তু রংপুরের যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু দিনটিকে উদযাপন করছেন এবং তারা যেটি বলছেন, মালিক শ্রমিকদের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হতে হবে এবং একই সাথে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং শ্রমিকদের যে ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকার কিন্তু তাদের আদায় করার জন্য তারা বহু বছর ধরে এই অধিকার এবং এই সংগ্রাম করে আসছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই দিনটিকে তারা পালন করছেন। আমরা দেখছি যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শ্রমিক সংগঠনগুলো আসছে। এই মুহূর্তে আমরা দেখছি নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই নেসকো রংপুর যে জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়ন কর্মচারী রয়েছে, সেই কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে একটি র্যালি তারা কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ে আসছেন এবং এই র্যালিটি আমরা যতটুকু জানি যে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করবে এবং প্রদক্ষিণ শেষে এই র্যালিটি কিন্তু জেলা প্রশাসনের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের সাথে যুক্ত হয়ে তারা কিন্তু নগরের টাউন হলে গিয়ে এই র্যালিটি শেষ হবে। এছাড়াও আজকে সারাদিনের নানা কর্মসূচি রয়েছে। আমরা দেখছি যে এই মুহূর্তে জেলা প্রশাসক কার্যালয়ের থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হচ্ছে শ্রমিকদের এবং তারা যেটি বলছেন যে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আজকের এই সংগ্রাম বা তাদের যে কার্যক্রম সেটি দিনব্যাপী তারা পালন করবেন। আমরা দেখছি যে ব্যান্ড পার্টি থেকে শুরু করে এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের একটি বর্ণাঢ্য র্যালি নিয়ে বের হচ্ছেন এবং এই র্যালিতে অংশ নিয়েছেন রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল। আমরা একটু কথা বলবো জেলা প্রশাসকের সাথে, একটু জানতে চাই আজ এই মহান মে দিবস, শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের দিন, সেই দিনটির আসলে মূল প্রতিপাদ্য কি, আজকের দিনের অনুভূতিটা কি? আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই বাংলাদেশ আমরা বৈষম্যহীনভাবে করতে চাই এবং সকল শ্রমিক যারা রয়েছেন আমাদের তাদেরকে শ্রমিক এবং মালিকের দুই পক্ষের মধ্যে একটা সুন্দর সৌহার্দ্য প্রীতি থাকবে এবং শ্রমিকরা যেন বঞ্চিত না হয় সেটা মালিক পক্ষকে দেখতে হবে এবং শ্রমিকদের যে ন্যায্য অধিকার এবং তাদের ন্যায্য পারিশ্রমিক সেটা নিশ্চিত করতে হবে। অনেক ধন্যবাদ। আমরা আসলে শুনছিলাম জেলা প্রশাসক যেটি বলছেন যে শ্রমিকদের নিপীড়ন, বঞ্চনা এবং তাদের যে ন্যায্য অধিকার সেটি নিশ্চিতের পাশাপাশি কর্মক্ষেত্রে কিন্তু শ্রমিকদের নিরাপদ কর্ম পরিবেশ যেমন নিশ্চিত করতে হবে, একইভাবে শ্রমিকের ঘাম শুকানোর আগেই যেন তার পারিশ্রমিক বা মজুরি পান সেটিও মালিকদের বুঝে দিতে হবে। পাশাপাশি মালিক শ্রমিকের বৈষম্য সেটি নিরোধ করতে হবে, সুসম্পর্ক বজায় রাখতে হবে। তো রংপুরের এই ছিল আমার কাছে খবরাখবর। আমরা চলে যেতে চাই সিলেটে, সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, জানতে চাই সিলেটে আসলে কি অনুষ্ঠান চলছে এবং মে দিবসের আনুষ্ঠানিকতার মধ্যে কিভাবে পালিত হচ্ছে। মাজেদ, ধন্যবাদ আপনাকে। মজদুরের এক হয়ে লড়াই করার আহ্বান এখন স্লোগানেই সীমাবদ্ধ। বিশেষ করে অনানুষ্ঠানিক খাতের শ্রমিকরাই বেশি উপেক্ষিত, অথচ দেশের 85% শ্রমিকই এই খাতের। বিদেশি ক্রেতাদের চাপে আনুষ্ঠানিক খাতে শ্রম অধিকারের উন্নতি হলেও অনানুষ্ঠানিক খাত বরাবরই উপেক্ষিত। তাই এই খাতের অধিকার ও পাওনাগুলো আদায়ে শ্রমিকদের সংগঠিত হওয়ার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। এই বাস্তবতায় আজ পালিত হচ্ছে মে দিবস। দেশের অর্থনীতিতে ঘটেছে নানা ধরনের ঘটনা। উচ্চ মূল্যস্ফীতির চাপে অসহনীয় হয়েছে জীবনযাত্রার ব্যয়, আবার রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনাও ঘটেছে। এমন পরিবর্তিত পরিস্থিতিতে কেমন আছেন শ্রমজীবী মানুষেরা? কিভাবে চলছে তাদের জীবন? কাজও নাই, মজুরিও কম, আর জিনিসপাতি সব কিছুর দাম। আমরা কষ্টই আছে, কিন্তু কষ্টটা কার কাছে বলবো? মাটি কাটতে যদি একটা আঘাত পাই, এইটার ওষুধটাও আমরা কিনে খাইতে হয়। কন্ট্রাক্টররা এই আইন প্রশাসনরা হাত করে লেবাররা মেরা খায়। আর এই দল গেলেও হয় না, সেই দল গেলেও হয় না। সাধারণ মানুষ যে এই রাস্তার মধ্যে ঘুরে মরে, এই রাস্তার মধ্যে ঘুরেই মরে। কাজের অপেক্ষায় চাতক পাখির মতো চেয়ে থাকা এসব অনানুষ্ঠানিক খাতের শ্রমিকের জীবন দিন দিন কঠিন হচ্ছে, আয়ের সাথে ব্যয় না মেলাতে পেরে। কারণ মূল্যস্ফীতি যতটা বেড়েছে ততটা বাড়েনি মজুরি। মিজানুর রহমান একজন ময়লা সংগ্রহকারী শ্রমিক। সবচেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে থাকা এই শ্রমিক কর্মক্ষেত্রে যে নিরাপত্তা সামগ্রী ব্যবহার করতে হয় তা জানা থাকলেও তার ব্যবহারে অনেকটা উদাসীন। শুধু মিজানুর রহমানই নয়, তার মতো অনেক শ্রমিকই এসব ক্ষেত্রে যেমন উদাসীন, তেমনি মালিক পক্ষেরও রয়েছে অবহেলা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে। সিটি কর্পোরেশনের থেকে দেয়, কিন্তু এগুলো আমরা ব্যবহার করি না। ব্যবহার করলে মাস্ক পরলে লাগে। কাজের ক্ষেত্রে তো অনেক সময় দুর্ঘটনা হয়, ওগুলা পড়া দরকার। আমাদের এখানে দোকানের কাজে ওগুলো লাগে না, সাইডে কাজে গেলে ওগুলা সেফটি যেটা লাগে আমরা নিয়ে নিই। অনানুষ্ঠানিক খাতের শ্রমেই নেই কর্মঘণ্টায় শৃঙ্খলা। আমাদের কাজের চাপ একটু বেশি থাকে সব সময়। সকাল 6টার থেকে আমাদের ডিউটি শুরু হয় রাত্র 12টা 1টাও অনেক সময় গাড়ি বন্ধ করতে করতে বাজে। এটাই ভালো লাগে আমার কাছে, এটাই করি। এই জন্য সকাল 6টা থেকে 12টা পর্যন্ত, দুপুর 4টা থেকে রাত 9টা পর্যন্ত।
54 বছরেও বাংলাদেশে অনানুষ্ঠানিক খাতে নারী শ্রমিকেরা মজুরি বৈষম্যের শিকার। এখানে ছেলে মেয়ে একসঙ্গে কাজ করা হয়, ছেলেকে বেতন বেশি, আমাকে বেতন কম। সবারই কাজ করতে হয়, কিন্তু আমাদের বেতন কম বাবা, আমাদের বেতন বেশি না। শ্রমিক নেতারা বলছেন, আনুষ্ঠানিক খাতে বিদেশি ক্রেতার চাপে শ্রম পরিবেশের উন্নতি হলেও অনানুষ্ঠানিক খাত থেকে উপেক্ষিত। কেন ফর্মাল সেক্টরে এই নিয়মটা মানা হয়? কেননা মানা হয় যে বায়ারদের একটা চাপ থাকে যে ফর্মাল সেক্টরে যে নিয়ম থাকবে পেশাগত নিরাপত্তা যেন ইনফর্মাল সেক্টরও আমরা দিতে পারি। এপ্রিলে শ্রম সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে বলা হয়েছে, ন্যূনতম অধিকার ও সুযোগ সুবিধা অনানুষ্ঠানিক খাতে গড়ে ওঠেনি মূলত সব পক্ষের উপেক্ষা, উদাসীনতা ও অবহেলার কারণে। কোনো কিছুই নাই তাদের কোনো আইনি সুরক্ষা নেই, তাদের কোনো মজুরির মানদণ্ড নেই, তারা যে শ্রমিক সেই হিসাবে কোনো স্বীকৃতি নেই এবং তারা কোনো সামাজিক নিরাপত্তা স্কিমের আওতাভুক্ত না। কোথাও কোনো তাদের যদি ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হয়, মানে মজুরি সহ সবকিছুতে, তাদের প্রতিকারের জন্য যাওয়ার কোনো নির্দিষ্ট জায়গা নেই। শ্রম সংশ্লিষ্টরা বলছেন, অবস্থার পরিবর্তনে শ্রম সংস্কার কমিশন যেসব সুপারিশ করেছে তার বাস্তবায়ন করতে দরকার হবে শ্রমিকদের সংগঠিত হওয়া। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। প্রায় 200 বছরের বঞ্চনার পথ ধরে এখনও দারিদ্রতার দুষ্ট চক্রে আবর্তিত সিলেটের চাপ শ্রমিকদের জীবন। সময়ের সাথে সাথে চা শিল্পের পরিধি বিস্তৃত হলেও যাদের শ্রমে আর ঘামে এই অগ্রগতি, তারাই প্রজন্মের পর প্রজন্ম জীবন যুদ্ধে পরাজিত। শাসন ব্যবস্থা ও শাসক পাল্টালেও পাল্টায় না তাদের অভাব অনটনের নিয়মিত চিত্র। কাঙ্ক্ষিত মজুরি, শিক্ষা, চিকিৎসা সব কিছুতেই অপ্রাপ্তির দীর্ঘশ্বাস চা শ্রমিক নামধারী সংগ্রামী মানুষগুলোর। ঔপনিবেশিক আমলে চা শিল্পের গোড়াপত্তনের সময় বাণিজ্যিক উৎপাদনের জন্য বিপুল শ্রমিকের চাহিদা দেখা দেয়। সে সময় ভারতবর্ষের দক্ষিণ ভারত, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা থেকে শ্রমিক আনা হয় এ অঞ্চলে। ছোট বড় পাহাড়ে ঘেরা সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে ছোট বড় মিলিয়ে রয়েছে প্রায় 135টি চা বাগান। এসব বাগানে বসবাসকারী শ্রমিক পরিবারের সদস্য 10 লাখ ছুঁই। খেয়ে না খেয়ে জীবন কাটাচ্ছেন এসব বাগানের কয়েক হাজার চা শ্রমিক। কেমনে চলবো? সমিতি দিতে হয়, আমরা আনাজ পানি কিনতে হয়, চাউল কিনতে হয়, এত কষ্ট করে আমরা খাইতে আসি। শ্রমিকদের হাত ধরে চা শিল্প অর্থনীতিতে পাকাপোক্ত অবস্থান তৈরি করলেও মুদ্রার অপর পিঠে ভিন্ন গল্প বোনা। সিলেটের 4টি চা বাগানে 5 মাস ধরে বন্ধ শ্রমিকদের মজুরি। বিল বকেয়া, তাই বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। বিগত 19 সপ্তাহ ধরে আমরা বেতন পাচ্ছি না এবং 14 সপ্তাহ ধরে রেশন পাচ্ছি না। আমাদের প্রায় 19 সপ্তাহ থাকি কোনো বেতন করি নাই, কোনো বোনাস নাই, কোনো রিয়াস নাই, কারেন্ট নাই, বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে পারতেছে না, রোদ বৃষ্টির জন্য আমরা কাজেও যাইতে পারতেছি না, গেলেও কষ্ট করে টাকা পয়সা পাই না। বিভাগের অন্যান্য বাগানগুলো কম বেশি লাভের মুখ দেখলেও এখনও শ্রমিকদের দৈনিক মজুরি 170 টাকা। নেই পর্যাপ্ত চিকিৎসা ও শিক্ষার সুযোগ। মজুরি হয়েছে সপ্তাহের মধ্যে 1200-1200-র মধ্যে আমরা ফাউন কাটে, রেশন কাটে, কারেন্ট বিল কাটে। চা শ্রমিক নেতারা বলছেন, দেশের অন্যান্য শিল্পের তুলনায় সবসময় উপেক্ষিত চা শ্রমিকরা। ভূমি অধিকার সহ শ্রম আইনে যে বৈষম্যগুলো আছে সেগুলো সংস্কার সহ যেন এই পিছিয়ে পড়া চা জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সরকার মহোদয় আন্তরিক দৃষ্টিপাত করেন, সেটাই আমরা প্রত্যাশা করছি। প্রশাসনের দাবি, চা শ্রমিকদের সমস্যা সমাধানে কাজ করছে সরকার। আমরা সংশ্লিষ্ট যারা আছে সবার সাথে কথা বলেছি, তারাও চেষ্টা করছেন মালিকপক্ষ যে জিনিসটা যাতে সুরাহা করে নতুনভাবে ঋণ পাওয়া যায়। তো আমাদের সবসময় আলোচনা চলমান আছে। আমরা আশা করছি যে অল্প সময়ের মধ্যে এটা সুরাহা হবে। বাগান মালিকদের দাবি, উৎপাদন ব্যয়ের সাথে বাজার মূল্যের প্রতিযোগিতায় তাদের অবস্থাও হিমশিম। ডিভিসি নিউজ ডেস্ক। স্যালাইনের নামে কি পান করছেন? পানি শূন্যতা কাটাতে যে স্যালাইন পান করছেন তা আসল নাকি নকল? ডিবিসি নিউজের অনুসন্ধানে মিলল স্যালাইন এবং ট্যাঙ্ক পাউডারের নকল কারখানা। দেখতে হুবহু আসলের মতো হলেও এসব স্যালাইন এবং ট্যাঙ্ক পাউডার তৈরি করা হয়েছে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে। মজনু হোসেনের ক্যামেরায় ইকবাল অনিকের প্রতিবেদন।
এপ্রিলের শুরু থেকে দেশে কখনো মৃদু আবার কখনো বা তীব্র তাপদাহের আবহাওয়া, ত্রাহি গরমে মানুষের জীবন ওষ্ঠাগত। এই সময়ে বেড়ে যায় স্যালাইন ও শরবতের চাহিদা, যাকে পুঁজি করেই কিছু অসাধু ব্যবসায়ী ফায়দা লুটতে গড়ে তোলে নকল স্যালাইন ও নিম্নমানের প্যাকেটজাত ট্যাঙ্ক পাউডার তৈরির কারখানা, যার দেখা মিলে রাজধানীর উপকণ্ঠক কেরানীগঞ্জে। এমন তথ্য আসে ডিবিসি নিউজের হাতে। ভেতরের খবর তুলে আনতে মাঠে অনুসন্ধানী দল। সে লক্ষ্যে যাত্রা কেরানীগঞ্জের মনু ব্যাপারীর ঢালে। সেখানকার একটি বাসার দ্বিতীয় তলায় পাওয়া যায় একটি কারখানা, যেখানে তৈরি হচ্ছে টেস্টি স্যালাইন, যা দেখতে অবিকল ইউনিভার্সাল টেস্টি স্যালাইনের মতোই। উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছে লবণ, চিনি ও কেমিক্যাল। শুধু স্যালাইন নয়, দেখা মিলে প্যাকেটজাত ট্যাঙ্ক পাউডারেরও। উৎপাদনের পর এখান থেকেই চলে যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। আমাদের প্রোডাক্ট হচ্ছে আপনার ট্যাঙ্কের ভিতরে টাইকিং, টপ 10, টি-শার্ট আর স্যালাইন ইউনিভার্সাল টেস্টি স্যালাইন। কারখানায় নেই কোনো পরীক্ষক, নামকস্ত আসেন কালে ভাদ্রে, যেমনটা জানালেন শ্রমিকরা। কেমিস্ট্রি একটা ফর্মুলা দেওয়া যায়, মানে স্যালাইনের যেগুলা ব্যবহার করা হয় কোনো এখানে লেখাই আছে। কেমিস্ট আসে মনে করেন যে মাসে আপনার হচ্ছে 2 দিন। উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ গায়ে থাকলেও তাদের কাছে নেই যথাযথ কোনো তথ্য। 27 পর্যন্ত একটা বিষয় আমার বলো, সেটা হচ্ছে এই যে এই শালটা বসায় দেয় কে? এটা প্যাকেটের গায়েই থাকে। হাতে রহমত ফুড প্রোডাক্টসের ইউনিভার্সাল টেস্টি স্যালাইনের যে রোলটি দেখছেন, সেখানে এক্সপায়ার ডেট দেয়া আছে, কিন্তু এই রোলটি এখনো তৈরি হয়নি। কবে নাগাদ তৈরি হবে এই কারখানার যারা কর্মচারী আছেন তারাও জানেন না, তবে ডেট কিন্তু দেয়া আছে। তখন কারখানায় ছিলেন না মালিক। দুপুর 12:30টায় ফোন দেয়া হলে কেটে দিচ্ছিলেন বারবার। আমি তো মসজিদে বের হয়ে ফোন দিই, বাইরে যা ফোন দিই আমি। ওকে। এমন নিম্নমানের স্যালাইন ও প্যাকেটজাত ট্যাঙ্ক পাউডার মিশানো শরবত শরীরের জন্য কতটাও ঝুঁকিপূর্ণ তা জানা গেল এই চিকিৎসকের কাছ থেকে। এই ভেজালযুক্ত রং মিশানো খাবার সবচেয়ে বেশি ক্ষতি করে হলো মানবদের কিডনির উপরে, ফলে কিডনি ইনজুরি হয়ে যায় এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। মানবদের ক্ষতিকর, অস্বাস্থ্যকর সে খাবারটা থেকে দূরে থাকতেই হবে। অবৈধ কোম্পানির বিরুদ্ধে প্রতিনিয়তই অভিযানের কথা জানায় বিএসটিআই। এটা যখন জানতে পারি আমরা মোবাইল কোর্ট করি, এবং আমাদের মোবাইল কোর্টের জন্য 3 জন ম্যাজিস্ট্রেট আছেন এখানে। সার্ভিলেন্সে যে এগুলো দেখে রেকি করে আসে যে এই আছে, এটা লাইসেন্স নাই কিন্তু মানচিহ্ন ব্যবহার করছে, এই ধরনের প্রোডাক্টকে তখন আমরা এই যে মোবাইল কোর্টের মাধ্যমে করি, তাদেরকে জরিমানা করি। অভিযান চালাতে কখনো কখনো মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী, তবুও মিলছে না সুফল। সাধারণ মানুষের প্রশ্ন, ভেজাল ও নিম্নমানের মরণঘাতক এসব কারখানা রুখবার মতো কি কেউ নেই? ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। গ্রিসের বিস্ময়কর কোরিন খাল, এটি মানুষের তৈরি বিশ্বের সবচেয়ে গভীরতম জলপথ। লম্বায় 6.4 কিলোমিটার দৈর্ঘ্যের খালটি তৈরি করতে সময় লেগেছে প্রায় 2500 বছর। খালটি বিশ্বের পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। প্রতি বছর প্রায় 60টি দেশের 12,000-এর বেশি বাণিজ্যিক ও পর্যটক জাহাজ এই খাল দিয়ে যাতায়াত করে। তবে ভূমিধসের কারণে বর্তমানে এটি বন্ধ রয়েছে। গ্রিসের কোরিন ক্যানেল, এটি মানুষের তৈরি বিশ্বের সবচেয়ে গভীরতম জলপথ। লম্বায় 6.4 কিলোমিটার দৈর্ঘ্যের খালটি তৈরি করতে প্রায় 2500 বছর লেগেছে। তবে খালটি নির্মিত হয়েছে ছোট ছোট জাহাজ যাতায়াতের জন্য। এই জলপথটি দুটি উপসাগরকে এজিয়ান সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। সম্প্রতি সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে 67 খ্রিস্টাব্দে রোমান সম্রাট নিরো এই কোরিন খাল খননের উদ্যোগ নেন, তবে তিনি কাজ শেষ করতে পারেননি। আধুনিক যুগের অটোমান সাম্রাজ্য থেকে গ্রিসের স্বাধীনতার পরে খালের নির্মাণ কাজ 1882 সালে শুরু হয়। মূলত মিশরের সুয়েজ খাল উদ্বোধনের পরই খালটি আবার নির্মাণ কাজ শুরু করে কর্তৃপক্ষ। 11 বছর কাজ চলার পর 1893 সালের 25শে জুলাই বিখ্যাত কোরিন খালের উদ্বোধন হয়। 8 মিটার গভীর খাল তৈরিতে কমপক্ষে 12 মিলিয়ন ঘনমিটার মাটি উত্তোলন করা হয়েছে। খালটি নির্মাণে ফ্রান্সের অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার এবং অন্তত 2500 শ্রমিক কাজ করেন। বড় জাহাজ ও 800 টনের বেশি বড় কার্গো এই খালের ভেতর দিয়ে যাওয়ার সময় অবশ্যই টাগবোটের সাহায্য নিতে হয়। পাশাপাশি পর্যটকরা এই খাল পার হতে রেল, হাইওয়ে এবং উড়াল সেতু ব্যবহার করতে পারেন। বর্তমানে কোরিন খালকে ঘিরে পর্যটকদের জন্য অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে। এর আওতায় 2028 সালের মধ্যে একটি জাদুঘর ও ডিজিটাল সাইট খোলার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।
প্রতি বছর প্রায় 60টি দেশের 12,000-এর বেশি বাণিজ্যিক ও পর্যটক জাহাজ এই খাল দিয়ে যাতায়াত করে। সাধারণত এটি দিনের 24 ঘন্টাই খোলা থাকে, তবে ভূমিধসের কারণে বর্তমানে তা বন্ধ রয়েছে। 2019 সালে ছোট এই খালের ভেতর দিয়ে পেরিয়েছে বিশ্বের অন্যতম বড় একটি জাহাজ। 22.5 মিটার প্রস্থের MS ব্রেমার জাহাজটি 24 মিটার প্রস্থের করিন খালের ভেতর দিয়ে ঢুকে বেরিয়ে যাওয়ার ঘটনা বেশ সাড়া ফেলেছিল। কথিত আছে এই খালে আত্মহত্যা করতে যান অনেকেই। খালের উপরে ব্রিজের রেলিংয়ে রয়েছে শত শত ঝুলন্ত তালাসহ চিরকুট। এর মধ্যে বেশিরভাগ চিরকুটই সুইসাইড নোট। নীল সাগরের গর্ভে হারিয়ে যাওয়া মানুষের খোঁজ আর মেলে না। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।